আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জ্বালানি সংকটে 10 সদস্যের সুপারিশ কমিটি গঠনে সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা। সদস্য সরকারি ও বিরোধী দলের 5 জন করে এমপি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল চালিত বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালো সরকার। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত। এবং জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি ছড়াগুলোর জীববৈচিত্র্য নানা কারণে হুমকির মুখে, কার্যকর উদ্যোগ না নিলে বিপর্যয়ের শঙ্কা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। শিক্ষার্থীদের বই পড়া বাড়ানোর উদ্যোগ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের বৈঠকের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে সরকারি দলের 5 জন ও বিরোধী দলের 5 জনের সমন্বয়ে 10 সংসদ সদস্যের পরামর্শ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে পরামর্শ কমিটির জন্য সরকারি দলের 5 জনের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলের কাছেও 5 জন এমপির নাম দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। চকর মালিথা রিপোর্ট। বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নোটিশের জবাবে সার কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর তথ্য দেন জ্বালানি মন্ত্রী। যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এরকম আরও কয়েকটি সিদ্ধান্ত প্রস্তাবের পর সংসদে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংসদ নেতা। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফ উদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম শান্ত খান শান্ত মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। মাননীয় সংসদ নেতা, কমিটির একজন সভাপতি প্রয়োজন। স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা সরকারি দলকে ধন্যবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। সরকার এবং বিরোধী দলের বক্তব্যের পর কথা বলেন স্পিকার। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে।
সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়ল। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে, তবে সিএনজি চালিত বাস ভাড়া অপরিবর্তিত থাকবে। জ্বালানি তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 2022 সালে রেকর্ড পরিমাণ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়াও বাড়ানো হয়েছিল। পরে জ্বালানি তেলের দাম কমলেও পরিবহন ভাড়া কমেনি। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল চালিত পরিবহন ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিলোমিটার প্রতি 2 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়েছে। এতে 4.45% ভাড়া বাড়ল। মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া আগের মতোই 10 টাকা থাকবে। পরিবহন মালিকদের সাথে কয়েক দফা বৈঠকের পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়। জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ যদি বেশি নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, রেল ও নৌপথের ভাড়া বাড়ানো হয়নি। দ্রুতই পুনর্নির্ধারণ করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে এখনও কমেনি পেট্রোল, অকটেন আর ডিজেল সংগ্রহের ভোগান্তি। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, 1 বছর আগের সরবরাহের তালিকা দেখে তেল দেয়া হচ্ছে। তেল সংগ্রহ করতে দীর্ঘ সময় অপচয় হয়, মেজাজ হারাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ ও চালক দুপক্ষই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই দৃশ্য ঢাকায় প্রায় সব ফিলিং স্টেশনের চারপাশে। ব্যক্তিগত গাড়ি, ট্রাক, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স সবারই অপেক্ষা নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহের। কোনো কোনো পাম্পে মোটরসাইকেলে সর্বোচ্চ 500 আর ব্যক্তিগত গাড়িতে 1000 টাকার তেল দেয়া হচ্ছে। চালকরা বলছেন, রাস্তাতেই অর্ধেক সময় ব্যয়ের কারণে দিনের ছক পাল্টে গেছে। উন্নত দেহি নেই তো না, 5 ঘন্টা এই রোদের ভিতরে বয়ে রয়েছে, এখন কিছু করার নাই, তো তেল তো নিতে হবে, গাড়ি তো চালাইতে হবে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে পেশাগত সমস্যায় পড়েছেন তারা। পেশায় আমি শিক্ষক, আমার আসলে প্রতিদিন এভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়াটা সম্ভব না। ভাড়ায় গাড়ি বা মোটরসাইকেল যারা চালান তাদের উপার্জন পড়েছে হুমকির মুখে। একই অবস্থা ট্রাক চালকদেরও। উপার্জন করে আমাদের কিন্তু পরিস্থিতি উন্নতি হয় নাই, বরঞ্চ আমাদের ভোগান্তি আরো বাড়ছে। টিভি ধরবো না তেল নেবো। আগে যেখানে আপনার মাসে টিপ হইতো 10টা, এখন হয় 6টা 7টা এরকম। 1 বছর আগের নিয়মেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাম্প মালিকরা। পর্যাপ্ত তেলটা না দিলে তো আমি এটা করতে পারবো না। আমাকে এমন তেল দিতে হবে যেটা আমি আজকে বিক্রি করার পর কালকের জন্য যেন থাকে কিছু। ওনারা একটা হিসাব করছে তেলের সরবরাহের ব্যাপারে। 2025 সালের এপ্রিল মাসে কি তেল আমি নিছি, তা আমি তো তেল আনছি তখন 6-7 ঘন্টার। আর এখন তো পাবলিক ফ্রি মুভমেন্ট যত ট্রান্সপোর্ট আছে। বিআরটি এর পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় নিবন্ধিত মোটরযানের সংখ্যা 22,38,000। এর মধ্যে মোটরসাইকেল আছে 27%। যুদ্ধের কারণে এক অস্থির অবস্থার মধ্যে আছে বিশ্ব। আর এই অস্থিরতা যেন ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের যে অকটেন এবং পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে প্রতিদিনই নগরবাসী ভাবছেন, সাধারণ মানুষ ভাবছেন সংকট কেটে যাবে, তবে সংকট তো কাটছেই না, সংকট যেন আরও বাড়ছে। ঢাকার তেজগাঁও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। মুরগির পর এবার বাড়ছে ডিমের দাম। 1 মাসের ব্যবধানে ডজনে ডিমের দাম 30 টাকা বেড়েছে।
ডিমের আড়তদাররা বলছেন দাম বেড়ে যাওয়া যৌক্তিক। মুরগির ক্ষুদ্র খামার বন্ধ হয়ে যাওয়ার সাথে তেলের সংকটে এই অবস্থা মন্তব্য করেছেন তারা। মাসুর শাকিলের রিপোর্ট। সোনালী মুরগির দাম আগেই বেড়েছে। এবার সাধারণ মানুষের প্রোটিনের একমাত্র উৎস ডিমের দামও বেড়ে গেছে। এক মাস আগেও যে ডিম খুচরা পর্যায়ে বিক্রি হতো ডজন 100 থেকে 110 টাকা, সেই ডিম এখন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। একালি নিচ্ছে যে দাম জিনিস কিনা সম্ভব, এখন খাইতে তো মন চায়, টাকার কারণে তো খাইতে পারতেছি না। ইনকাম সুস্থ বাড়ে না, দ্রব্যমূল্য মালের দাম বৃদ্ধি হলে তার ইনকাম বাড়ে না। ইনকাম তো আগেরটাই বা যাদের আছে তাদের নাই তো নাই। এটা আমরা 130 টাকা দর্জন বেচতেছি, গেছে সপ্তাহ 120 টাকা 115 টাকা এইভাবে বেচছি। রাজধানীর ডিমের সবচেয়ে বড় পাইকারি আড়ত কারওয়ান বাজারের বিক্রেতারা অবশ্য এই দাম বৃদ্ধি যৌক্তিকই বলছেন। 60 টাকা 20 পয়সা 30 পয়সা ডিম বেচা তো খামারি খাদ্যের টাকাই হয়নি। এখন আজকে 2 সপ্তাহ ধরে এই ডিম 8 টাকার উপরে উঠছে, একটু বাড়ছে, আবার হয়তো বা কমে যাবে। ট্রান্সপোর্টের কারণে দেখা গেছে আপনার যে কন্টিনিউ যে মার্কেটে আসতো, মার্কেট নিয়ে তো কথা, কারণ তো সারা মার্কেট নিয়ে কথা। অনেকে দেখা গেছে গাড়ি পাঠাইছে, রাস্তার ভিতরে তেলের জন্য হাওয়া ঢুকে গেছে, গাড়িতে আসতেছে না। কিন্তু সরকারের এদিকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে কাঁচামালগুলো যেন ক্যারিংগুলো ঠিকমতো হয়, মানে দিলের জন্য ঠিকমতো পায়, এই জিনিসটা করা উচিত। টোবাল থেকে যে বাজার বিভিন্ন ফার্মারে পাইছে, ফার্মারা লাভবান না, লসে আছে। যার জন্য মিনিমাম একটা দিন 10 টাকা না হলে একটা ফার্ম টিকার কথা না। একটা দিন মিনিমাম 10 টাকা। আমার তো আজকে বাজারে গেছে কত, 9 টাকা 30 পয়সা 40 পয়সা আমরা এখানে সেল করছি। একটা ফার্মার পাইছে কত, 9 টাকা 20 পয়সা 15 পয়সা। একটা এই গরমে আবার প্রোডাকশনও ফল করে। এক মাস আগে এখানে প্রতিদিন 80 থেকে 85 লাখ ডিম কেনা বেচা হতো, এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 লাখ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন করে 14টি বোয়িং ও এয়ারক্রাফট কেনা, তৃতীয় টার্মিনাল চালু এবং পর্যটন নগরী গড়ে তোলার মতো একাধিক উদ্যোগের কথা জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, বিমান খাতকে আধুনিক ও লাভজনক করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী 30 এপ্রিলের মধ্যে 14টি বোয়িং ও অন্যান্য এয়ারক্রাফট কেনার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি স্বল্প সময়ে কিছু উড়োজাহাজ লিজ নেয়ারও উদ্যোগ চলছে। চলতি বছরের শেষ নাগাদ তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। আর থার্ড টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। যাত্রী ভোগান্তি যেটা আছে সেগুলি নিরসন করার জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, নিরাপত্তা শুধু পাইলটের উপর নয়, পুরো অপারেশনাল সিস্টেমের উপর নির্ভর করে। বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনারে তিনি এমন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান যেখানে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার। প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বক্তব্যে কথা বলেন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি প্রসঙ্গে। The tragic accident of July 21, 2025 involving an FT-7BG-1 on pilot's first solo mission, which resulted in the loss of both pilot and civilian lives, remains a solemn reminder of the unforgiving nature of aviation. This incident highlights how lapses in supervision, communication, and procedural discipline can lead to catastrophic
consequences. এবছর বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার সময়মতো অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। Let us build a culture where safety is non-negotiable, professionalism is uncompromising, and every individual feels responsible not only for their own actions but for the safety of the entire team. As a final thought, I would like to remind you of a simple yet powerful principle. Safety is not the absence of accidents, but the presence of disciplined system and the responsible people. সেমিনারে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ক্ষেত্রে সেরা ঘাঁটি, প্রশিক্ষণ স্কুল, প্রকৌশল বহর ও ইউনিটকে ট্রফি প্রদান করেন বিমান বাহিনী প্রধান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে। কেন্দ্রীয় পরিদর্শন শেষে তিনি বলেছেন, মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। চট্টগ্রামে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষকে দুঃখজনক উল্লেখ করে প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। এবারে রয়েছে ইরান যুদ্ধের ৫৫তম। ইরানের পেতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালী পুরোপুরি মুক্ত করতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আইআরজিসির হাতে হরমুজ প্রণালীতে ৩টি জাহাজ আক্রান্ত হওয়ার খবরে আবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি রোববার শেষ হচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনা আবারও শুরু না হওয়ায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আকাশসীমা আংশিকভাবে খুলে দেয়ায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় এক নারী সাংবাদিক সহ ৫ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র আয়োজিত আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইটালিকে অন্তর্ভুক্ত করতে ফিফাকে পরামর্শ দিয়েছেন ট্রাম্পের এক শীর্ষ দূত। এবারে অন্যান্য সংবাদ। চ্যানেল আই এর পর্দায় আগামীকাল প্রচার হবে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর বর্ণাঢ্য অনুষ্ঠান। উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুন্ড্রনগরী বগুড়ায় মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টে এই আয়োজন হয়ে ওঠে গান আর গানের মানুষের এক আনন্দঘন পুনর্মিলনী। মিথিলা নাজরিনের রিপোর্ট। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসে উত্তরবঙ্গের প্রবেশদ্বার পুন্ড্রনগরী বগুড়ায়। বেহুলা লক্ষিন্দর, চাঁদ সওদাগর আর মনসা দেবীর কাহিনীকে কেন্দ্র করে এ অঞ্চলের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতির নানা দিক উঠে আসে শিল্পীদের পরিবেশনায়। চ্যানেল আইয়ের এ এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে সঙ্গীত মানে শুধু বিনোদন নয়, সঙ্গীত মানে দায়বদ্ধতা। কনক চাপার কণ্ঠ আর সুর ভিন্ন ব্যঞ্জনা দিয়েছে আমাদের সঙ্গীতকে। কিছু কণ্ঠ সময়কে ছাড়িয়ে যায়, তেমনই এক নাম কনক চাপা। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা সঙ্গীতে এই বরেণ্য শিল্পীর অনন্য অবদানের স্বীকৃতি। অভাব, অবহেলা, তবুও থেমে না থাকা কণ্ঠের নাম কাঙালিনী সোফিয়া, যিনি লোকসঙ্গীতের একজন নিরলস সাধক। তার গানেই লুকিয়ে আছে বাংলার মাটি মানুষের গল্প। বিশেষ সম্মাননা তার জীবন সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা। পপ গুরু আজম খানের মৃত্যুর পর তার উচ্চারণ ব্যান্ডকে আবার একত্রিত করে ব্যান্ড মিউজিক সহ গানের মঞ্চে ফিরিয়ে আনতে ভূমিকা রাখে চ্যানেল আই। 18টি ক্যাটাগরি, 18টি ভিন্ন গল্প। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডে ভূষিতদের সম্মানিত করা হয়। TMSS
টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসকে আরও আলোকিত করেন উপমহাদেশের কিংবদন্তি দুই শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। চ্যানেল আইয়ের পর্দায় 20তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর বর্ণাঢ্য আয়োজন দেশ বিদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন শুক্রবার 24শে এপ্রিল দুপুর 2:45 মিথিলা নাজনীন, চ্যানেল আই, বগুড়া। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি অঞ্চলে রয়েছে অসংখ্য ঝর্ণা নির্ভর জলধারা, যেগুলো পাহাড়ি ছড়া হিসেবে পরিচিত। এইসব পাহাড়ি ছড়া শুধু জীববৈচিত্র্যকেই আশ্রয় দিচ্ছে না, বরং মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। তবে বনভূমি ধ্বংস করা সহ নানা কারণে পাহাড়ি ছড়া নষ্ট হচ্ছে। এতে হুমকিতে পড়েছে ছড়ার জীববৈচিত্র্য। আফরোজা হাসির রিপোর্ট। শুনশান বনের মাঝে বয়ে চলা স্বচ্ছ জলধারা, দুপাশে সবুজ বন আর পাথরের উপর বয়ে যাওয়া টলটলে স্বচ্ছ জলের স্রোত যেন প্রকৃতির চিত্রপটে আঁকা ছবি। পাহাড়ি এসব ছড়া রয়েছে জটিল ও সমৃদ্ধ বাস্তুতন্ত্র। এটি শুধু পানির উৎসই নয়, বরং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বনও। নানা জাতের মাছ, চিংড়ি সহ ছড়ার পাড়ে পাথরের খাঁজে বাস করে কাঁকড়া, ঝিনুক, শামুক এবং বিভিন্ন প্রজাতির জলজ কীটপতঙ্গ। থাকে বগ, মাছরাঙা, বুলবুলি সহ নানা জাতের পাখি। পানি ও খাদ্যের জন্য ছড়ার উপর নির্ভরশীল মায়া হরিণ, বন্য শূকর, বেজি, মুখ পোড়া হনুমান, বানর, উল্লুক সহ স্তন্যপায়ী প্রাণী। উভচর ও সরীসৃপ প্রাণীর আবাসস্থল এসব পাহাড়ি ছড়া। বর্ষায় ছড়ার দুই পারে জন্মায় ফার্ন, বেত, বাঁশ, বুনো আদা, বনফুল, অর্কিড, যা ছড়ার পরিবেশকে করে আরও বৈচিত্র্যময়। এসব ছড়া পাহাড়ি জনগোষ্ঠীর পানির অন্যতম উৎস। গৃহস্থালী কাজ, কৃষিকাজ, মাছ ধরা সবই এই ছড়ার উপর নির্ভরশীল। তবে অপরিকল্পিত জুম চাষ, অবৈধ পাথর বা বালু উত্তোলনে ব্যাহত হচ্ছে ছড়ার পানি প্রবাহ, ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র। সংকট থেকে উত্তরণে বন পুনরুদ্ধার কার্যক্রম, আইন প্রয়োগ সহ সঠিক তদারকি ও গবেষণা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃত জীবন অনুষ্ঠানে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। 2013 সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল টিম টাইগার্স। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি অভিনন্দন বাংলাদেশ দলকে।
জুলাই ফাউন্ডেশনের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলেছেন, আর্থিক সংকটে ভুগছে জুলাই ফাউন্ডেশন। রাজধানী শাহবাগে জুলাই ফাউন্ডেশন অডিটোরিয়ামে ফাউন্ডেশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা জানান। কোনো রাজনৈতিক দল জুলাই ফাউন্ডেশনের খোঁজ খবর নিচ্ছে না এমন অভিযোগ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সব সংসদ সদস্যকে 1 মাসের বেতন ভাতা জুলাই ফাউন্ডেশনে দেওয়ার অনুরোধ জানান তিনি। সপ্তাহে 2 দিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কালো পতাকা মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবী নেতারা বলেন, 28 এপ্রিল মধ্যে কোর্ট ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। আইনজীবীরা বলেন, আদালতের এজলাসে সাংবাদিকরা প্রবেশ করতে না পারলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিচার বিভাগের। সমাবেশে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মুকসেদুল ইসলাম সহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এবার রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নির্বাচনে প্রায় 90% ভোট পড়েছে। নির্বাচন নিয়ে বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে। নির্বাচন নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিটোল টাটা বিশেষ সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের সূচক ঊর্ধ্বমুখী ছিল। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স পয়েন্ট সামান্য বেড়ে 5,298 পয়েন্টে দাঁড়িয়েছে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 395টি কোম্পানির 884 কোটি 62 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 171 কোটি 74 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 138টির, কমেছে 199টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি কোম্পানির শেয়ারের দাম। এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। লেভারকুসেন স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। জার্মান কাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে 1-0 গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জ্বালানি সংকটে 10 সদস্যের সুপারিশ কমিটি গঠনে সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা। সদস্য সরকারি ও বিরোধী দলের 5 জন করে এমপি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেল চালিত বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালো সরকার। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বর্ণাঢ্য অনুষ্ঠান চ্যানেল আই এ প্রচার আগামীকাল। বগুড়ার মোমো ইনে আনন্দ ঘন আয়োজন।
জীবন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি ছড়াগুলো জীববৈচিত্র্য নানা কারণে হুমকির মুখে, কার্যকর উদ্যোগ না নিলে বিপর্যয়ের শঙ্কা। এবং জয়, শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজ নাহিদ রানার দুরন্ত বোলিং। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।